ভারতী থেকে প্রকাশিত যোগমামা রহস্য সমগ্রে স্থান পেয়েছে 5টি পূর্ণাঙ্গ উপন্যাস। এর মধ্যে প্রথম যে 4টি উপন্যাস সেটাতে আমি খুব একটা কোনো অসামঞ্জস্যতা পাইনি, কিন্তু লাস্ট যে উপন্যাসটা এর মধ্যে প্রচুর অসামঞ্জস্য পেয়েছি এবং আমি সেগুলোকে একদম দাগিয়েও রেখেছি অসামঞ্জস্যতাগুলো। কিন্তু আমি সেগুলোকে এটাকে আজকে ব্যাখ্যা করব, যে তুলে ধরবো। যোগমামা রহস্য সমগ্রের পঞ্চম খণ্ডে মোট 5টি উপন্যাস রয়েছে, কিন্তু এর মধ্যে যে প্রথম 4টি উপন্যাস তার মধ্যে আমি কোনো অসামঞ্জস্যতা খুঁজে পাইনি। কিন্তু 5 নম্বর উপন্যাসটা আমাকে বলতে বাধ্য হচ্ছে যে এখানে প্রচুর অসামঞ্জস্যতা আছে এবং আমি সেই অসামঞ্জস্যতাগুলোতে দাগিয়েও রেখেছি। প্রথম কথা, আমি এখানে 207 নম্বর পাতায় দেখতে পাচ্ছি এখানে লেখা আছে একটা বানান ভুল। ব্যাপারটা অত সিমক্লো নয়, সাধারণত এটা হবে সিম্পল নয়, এই একটা বানান ভুল হয়েছে। এমনিতে বইতে আর অন্যান্য জায়গায় কোনো বানান সেরকম ভুল নেই, এই একটা ভুল রয়েছে, তাই জন্য বইটাকে আমরা নিখুঁত বা নির্ভুল তো বলতে পারি না, কিন্তু তবুও এটা একটা ভালো জিনিস যে আর কোথাও সেরকমভাবে বানান ভুল চোখে পড়েনি, একটাই 207 পৃষ্ঠায় রয়েছে। এবার এখানে আপনি আপনার দেখুন, এখানে আমি 2 নম্বর পার্টে 204 পাতায় এখানে একজন যোগমামা দেখা করতে এসেছে ডক্টর বালকৃষ্ণনের সাথে, যিনি কিনা হসপিটালের সিইও, এবং নাম শুনে বোঝা যাচ্ছে যে বালকৃষ্ণন হচ্ছে ভারতীয়, এনআরআই। তো এই ক্ষেত্রে সে যোগমামাকে বারবার স্যার স্যার বলে সম্বোধন করছে। প্রথম কথা, স্যার স্যার বলে সম্বোধনটা ভারতীয়দের মধ্যে অতটা রেসপেক্ট দেওয়ার জন্য অতটা হয় না, বিদেশে হতে পারে। ভারতীয়রা স্যার স্যার বলে সম্বোধন সাধারণত উঁচু তরফের ব্যক্তিরাই করে। নিচু ধরুন একজন ব্যক্তি আছে যে উঁচু তরফের, একজন নিচু তরফের, তো উঁচু তরফের ব্যক্তি কখনোই স্যার স্যার বলবে না, ঠিক আছে? নিচু তরফের ব্যক্তি সবসময় বলে স্যার স্যার স্যার, যেমন ড্রাইভার, তারপরে বেয়ারা, এরা স্যার স্যার বলে। বাট যারা উঁচু তরফের ব্যক্তি আছে তারা এরকম কখনোই বলে না। আর সমানের ব্যক্তি তারা, তাদের মধ্যে এরকম স্যার স্যার হয় না। বিশেষত যদি এটা আরো ভালো লাগতো যে যোগমামা সেও স্যার স্যার বলছে আর বালকৃষ্ণও স্যার স্যার বলছে, তাহলে বোঝা যেত। অথবা বালকৃষ্ণর একবার স্যার বলছে, বাকি কথা নর্মালি চলছে, কিন্তু বারবার এখানে বালকৃষ্ণন, যিনি একজন সিইও এনআরআই, তিনি স্যার স্যার বলে সম্বোধন করছে। এটা শুনতে অনেকটা দৃষ্টিকটু লাগে, মনে হচ্ছে বালকৃষ্ণন যেন কোনো সিইও না, বরঞ্চ কোনো ড্রাইভার বা এই জাতীয় কিছু, ঠিক আছে? তো এখানে আমি এটা একটা অ্যানোমালি চোখে পড়েছে, তাই আমি এটা বলেছিলাম। হ্যাঁ, এবার এখানে আসছে আরেকটা জায়গা, এখানে আমি আরেকদিকে দাগিয়ে রেখেছি। সেখানে হচ্ছে একটা কবিতাটা ঠিকঠাকই আছে যদিও, কিন্তু একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, যখনই কোনো উপন্যাসে যে আমাদের মজা করতে হয়, আমরা একটা কবি বলে মজা করাই। কেন? কবিতা যারা লেখে তারা কি একদমই জলে ভেসে এসেছে? আমি কখনোই দেখি না কোনো প্রবন্ধকার বা কোনো উপন্যাসিকার তাকে দিয়ে মজা হয়। কিন্তু যেই কোনো মানুষ বলবে আমি কবিতা লিখবো আর সে কবিতা শোনাতে আসবে, তখনই প্রমাণ করতেই হবে, তাকে একটা হাস্যাস্পদ প্রমাণ করতে হবে। এখানে টুকলু অনন্ত সরকারকে বলছে যে আপনার কবিতা আমার সে সরাসরি বলেনি, কিন্তু তার হাবভাবে বোঝা যাচ্ছে যে আপনার কবিতা শুনতে আমি বিরক্ত বোধ করি। তো এটা মনে হয় আমার লেখকদের একটুখানি এই ট্যাবু থেকে বেরিয়ে আসা উচিত, যে কোনো মানুষকে রসিক বা মজাদার বা ভার হিসাবে প্রমাণ করার জন্য তাকে কবি হিসাবে প্রমাণ করতে হবে, এটা ঠিক না। কবিতা হচ্ছে অ্যাকচুয়ালি উচ্চ স্তরের বিষয়। মানে গল্প বা উপন্যাসও তো লেখা যায়, কিন্তু কবিতা লিখতে গেলে ভাষার একটা তুলনামূলক জ্ঞান থাকা দরকার, কারণ এখানে ছন্দমূল্যের ব্যাপার থাকে এবং অনেক কিছু ব্যাপার থাকে। তো কবিতা হচ্ছে সর্বোচ্চ স্তরের বিষয়, ঠিক আছে? দৈত্যদের গুরু শুক্রাচার্য উশনা, তাকেও কিন্তু কবি বলা হয়, এবং ভগবানও গীতায় বলেছে যে কবিদের মধ্যে আমি উশনা, শুক্রাচার্য। তার বুঝতে পারছেন, কবি কবি হচ্ছে যারা চিন্তাশীল মননশীল মানুষ, তো তাদের এভাবে হাস্যাস্পদ করে তোলা আমার মতে ঠিক হয়নি। এবার আরেকটা আমি দেখছি অ্যানোমালি, সেখানে হচ্ছে এখানে একটা কথোপকথন চোখে পড়ছে, যেখানে যোগমামা, সে কিনা যে আমেরিকান পুলিশ আছে, সে আমেরিকান পুলিশের সাথে কথা বলছে এবং তাদেরকে নির্দেশ দিচ্ছে যে এই করুন, এটিএনটি নেটওয়ার্ক নিয়ে আসবেন, নতুন আনইউজ আইফোন নিয়ে আসবেন। প্রথম কথা, এরা ভারতের পুলিশ না, আমেরিকান পুলিশ, এবং একজন আমেরিকান পুলিশ কখনোই একজন ভারতীয়দের থেকে, এখন তো নয়, আগেকার দিনেও হওয়া সম্ভব ছিল না, যে একজন ভারতীয় থেকে এরকম ইনস্ট্রাকশন নেবেন। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বালকৃষ্ণন যে ভারতীয় সিইও, তার যে একটা হসপিটালে কাণ্ড হয়েছে, সে স্বাভাবিকভাবেই আগে পুলিশ ডাকবে, কখনোই একজন ভারতীয়, সে গোয়েন্দা হোক না কেন, তাকে ডাকবে না। এটা স্বাভাবিক লাগে না? তো এখন কাহিনীর জন্য যেমন কিছুই হতে পারে, কিন্তু স্বাভাবিক লাগে না? হ্যাঁ, এমন হতে পারতো বালকৃষ্ণের সাথে যোগমামার খুব ঘনিষ্ঠ পরিচয় আছে এবং সেক্ষেত্রে সে ডেকেছে, এটা একটা হতে পারতো। বা বালকৃষ্ণন এমন জনকে চেনে যার সাথে যোগমামার খুব ঘনিষ্ঠ পরিচয় আছে, তাহলে খুব ভালো লাগতো। আবার পুলিশকে যোগমামা ইনস্ট্রাকশন দিচ্ছে আর পুলিশরাও হ্যাঁ স্যার এরকম করবো বলে। অ্যাকচুয়ালি ভারতীয় পুলিশরা যদিও করতে পারে, ভারতের গোয়েন্দা চরিত্রে আমরা দেখি যে পুলিশদের গোয়েন্দারা ইনস্ট্রাকশন দেয় এই করুন ওই করুন, আর পুলিশরা একদম মুখ বুজে মেনে নেয়। সেটা কিন্তু অ্যাকচুয়ালি পসিবল নয়, বাস্তবে এরকম ঘটে না। বাস্তবে গোয়েন্দারা কখনোই পুলিশদের সাথে এভাবে সহযোগিতা পায় না, বরঞ্চ পুলিশরা তাদের মধ্যে গোয়েন্দা ঢুকেছে শুনলেই টিটকিরি মারে এবং বিরক্ত হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায়। এখানে বাইরের গোয়েন্দা আমেরিকান পুলিশের কথা বলা হয়েছে, যারা কিনা অনেক বেশি এফিসিয়েন্টলি কাজ করে
তারা একজন ভারতীয়ের মুখ থেকে এরকম ইনস্ট্রাকশন শুনবে, এটা খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। হ্যাঁ, এটা যদি এরকম হতে পারতো যে যোগু মামা কোনো একজন আমেরিকান পুলিশ হায়ার র্যাঙ্কের অফিসার তাকে চেনেন এবং তাকে তিনি ইমপ্রেস করছেন তার বুদ্ধির দ্বারা, সেক্ষেত্রে বাকি যে জুনিয়র র্যাঙ্কের অফিসাররা তারা হয়তো ইনস্ট্রাকশন নিলেও নিতে পারে। তো আগে যোগু মামা যদি তার বুদ্ধি দিয়ে ইমপ্রেশন করে প্রমাণ করতেন যে আমি কত বেশি বুদ্ধিমান, তারপরে যদি দেখা যেত যে পুলিশ অফিসাররা তাদের বুদ্ধির পরে বিশ্বস্ততার সূত্র পেয়ে তাকে ইনস্ট্রাকশন নিচ্ছেন, সেটা অনেক বেশি আমার মতে মানে বিশ্বাসযোগ্য হতো। এটা একটা অ্যানোমালি আছে। আর এখানে স্যার ব্যাপারটা তো অনেক জায়গাতেই রয়েছে। এমনকি লাস্টের দিকেও দেখা যাচ্ছে যে যখন কোনো বিজ্ঞানীরা যোগু মামার সাথে কথা বলছে, যোগু মামা কোনো স্যার স্যার বলছে না, কিন্তু বিজ্ঞানীরা তাকে স্যার স্যার বলছে। অবশ্য একটা জিনিস এখানে দেখছি যে যখন যোগু মামার সাথে শেরিফ শেরিফের যোগাযোগ হলো, তিনি হচ্ছেন কেলভিন, তখন কেলভিন যোগু মামাকে কোনো স্যার স্যার সম্বোধন করছে না, যোগু মামা ওনাকে স্যার স্যার সম্বোধন করছে। তো জিনিসটা একটুখানি বেশ খটোমটো আছে। তো এই ধরনের অ্যানোমালিগুলো একটু ঠিক করলে ভালো হয়। আমি বলছি না এটা একদমই সম্ভব না, সম্ভব হতেই পারে, লেখাতে হতেই পারে। বাট তবুও যখন আমরা লেখাতে কিছু বিশ্বাসযোগ্যতার অভাব থাকে, তখন একটুখানি বিশ্বাস করতে অসুবিধা হয়। যেমন বাংলাদেশের কোনো চরিত্র যদি আমি আমার লেখায় ইন্ট্রোডিউস করি এবং তার মুখ দিয়ে যদি আমি শান্তিনিকেতনের ভাষা বের করি, সেটা অবিশ্বাসযোগ্য হবে না। এখন সে যদি বলে আমি বহু বছর শান্তিনিকেতনে ছিলাম, তখন হয়তো বিশ্বাসযোগ্য হতে পারে। বাট তবুও বাংলাদেশের চরিত্র হলে বা অন্য কোনো জায়গার চরিত্র হলে তার মুখ দিয়ে সেই অংশের ভাষাটাই ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি আমাদের বাংলা লেখায় দেখা যাচ্ছে আমরা মানে হিন্দিটাকে বাংলায় বলি বা ইংলিশটাকে বাংলায় বলি, বাট অন্য কোনো ভাষা হলে জাপানিজ বা কোরিয়ান হলে সেটাকে আমরা সাধারণত বাংলায় বলি না, তার অনুবাদক হিসেবে ব্যবহার করি। তো এছাড়া আর কোনো অ্যানোমালি নেই। তবে যোগু মামার কাহিনী নিয়ে আমার একটা মানে কি বলবো, সত্যি কথা বলতে কি এই কাহিনীগুলো খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায়। হ্যাঁ, এটা এর প্লাস পয়েন্ট যে কাহিনীগুলো একবার পড়তে শুরু করলে তাড়াতাড়ি মানে চলে যায়, কিন্তু এটা নেগেটিভ পয়েন্টও বটে। কারণ এই কাহিনীগুলো মানে শুরু হলো একটুখানি রস হলো, শেষ হয়ে গেল। কোনো কাহিনীকে তার যে ক্লাইম্যাক্সে পৌঁছানোর আগে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়, এবং এই ঘাত প্রতিঘাত এবং চারপাশের পরিবেশ এগুলো একটা কাহিনীর রহস্যময়তা সৃষ্টি করে। সেই রহস্যময়তা এলিমেন্ট এবং ঘাত প্রতিঘাতের এলিমেন্ট আমার মতে মিসিং আছে এই যোগমামার কাহিনীগুলোতে। এবং এই যে কাহিনীগুলো আরো বিশ্বাসযোগ্য করলে ভালো হয়। কুর্গের কালো কুর্গের দুর্গের বলে যে কাহিনীটা আছে, সেখানেও আমার একটা জিনিস খটকা লেগেছে। সেটা হচ্ছে টুকলুর এত বড় কিছু হয়ে গেল, অথচ টুকলুর বাড়ির লোক থেকে শুধু ওর ভাই ফোন করলো, তাও গিয়ে লাস্টে ওর মা বাবা তারা কি নেই, তারা কোনো ফোন করলো না, তাদের কথা হলো না। এই জিনিসটা আমার কাছে একটু খটোমটো লেগেছে। আমার মতে টুকলুর বাড়ি পরিবেশ এটাকে যুক্ত করলে খুব ভালো হয়। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর অ্যাডভেঞ্চার সমগ্র তো আমি এটা দেখেছিলাম যে সুদীপ্ত এর মানে যে বাড়ির লোকটা কেউ ওদেরকে ফোন করে না, এটা খুবই আশ্চর্য, অবাক লাগে। কিন্তু ফেলুদার দিক থেকে দেখবেন, ফেলুদার তো বলাই আছে তাদের বাড়ির লোকটাই, ঠিক আছে, তোপসেরও সেরকম বাড়ির লোকের যোগাযোগ দেখা যায় না। বাট তবুও যদি বাড়ির লোকের ব্যাপারটা থাকে, এটা যে কাহিনীর যে ডেপথ এটাকে আরো বাড়িয়ে তোলে, আরো ফুটিয়ে তোলে বাড়ির লোকের উপস্থিতিটা। কারণ আমাদের মানুষরা স্বাভাবিকভাবেই একটু চারপাশের সম্পর্ককে নিয়ে চলতে ভালোবাসি, যেটা কাকাবুত দেখা যায়। কাকাবুতে খুব সুন্দরভাবে চারপাশের সম্পর্কটা তুলে ধরা হয়। যোগুমামার কাহিনীতে আরেকটা জিনিস আমার কেমন লেগেছে, যে যোগুমামা যেখানেই যায় সেখানেই মানে একদম ভিআইপি ট্রিটমেন্ট পেয়ে যায়। এখন সে ভিআইপি ট্রিটমেন্ট পেয়ে যায় তাতে আমার কোনো অসুবিধা নেই, কারণ এটা একটা ফিকশনাল চরিত্র। কিন্তু সমস্যা হচ্ছে একজন বিজ্ঞানী, তার কাজ সাধারণত রহস্য সন্ধান করা বা রহস্য সমাধান করা নয়, তার কাজ হচ্ছে রিসার্চ করা, তার কাজ হচ্ছে দেশের জন্য কন্ট্রিবিউট করা। এখন যোগমামা সেটা হয়তো করলে, মানে এখানে যা দেখছি সেখানে যোগমামার বেশিরভাগ কাজটা বিজ্ঞানের লাইফে না এড়িয়ে রহস্য সন্ধান বা অ্যাডভেঞ্চারের দিকেই বেশি যাচ্ছে। তো সেটা আমার একটুখানি অদ্ভুত লেগেছে এটা। এছাড়া যোগমামার কাহিনী অবশ্যই এটা কি বা বলছি, এগুলো তো কোনো বাস্তব চরিত্র না, এগুলো একটা ফিকশনাল। তো সেক্ষেত্রে আমরা এটুকু জাস্ট আনন্দ নেওয়ার জন্য মেনে নিতেই পারি। তো এখানে যে উপন্যাসগুলো রয়েছে সেগুলো হচ্ছে 5টা উপন্যাস। জঙ্গলে ভয় ছিল, যোগমামা ও জ্যান্ত পাথর, কালোয় কালো কক্সবাজার, কুর্গেও কালোর খেলা, আর জ্বলন্ত উপত্যকায় যোগমামা। এর মধ্যে জঙ্গলে ভয় ছিল আর যোগমামা জ্যান্ত পাথর উপন্যাস দুটি বেশ অ্যাভারেজ, অতটা বেশি মানে মন ছুঁয়ে যায়নি। কালোয় কালোয় কক্সবাজার একটুখানি আমার ভালো লেগেছে, কারণ এখানে আমি এমন নতুন নতুন কিছু তথ্য পেয়েছি রোহিঙ্গা মুসলিম ইস্যুর ব্যাপারে, এই জন্য আমার ভালো লেগেছে। যুগমামা ও জ্যান্ত পাথরের যে ইতিহাসটা বর্ণনা করা হয়েছে সেটা কি সত্যি নাকি এটা কোনো কাল্পনিক, এর কোনো রেফারেন্স লেখক আমাদের দেয়নি। তো যদি রেফারেন্স দিত তাহলে খুব ভালো হতো। কুর্গেও কালোর খেলা উপন্যাসটা সত্যি বেশ ভালো লেগেছে, কারণ এই উপন্যাসটাতে আমরা এই প্রথমবার দেখতে পাই যোগমামার ভাগ্নের টিকলু সে বিপদে পড়ছে এবং গভীর রহস্যের জাল ছড়িয়ে গেছে। তবে আমার ওই দিকটা কেমন লাগলো, যেখানে ইন্দ্র যে কিনা পালিয়ে গেল এবং সে মানে খেয়ালও করেনি যে সিসিটিভি ছিল, মানে কেমন লাগলো। আর সে যে 10,000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল, এখন যোগমামাও প্রশ্ন করছে যে মাত্র 10,000 টাকার বিনিময়ে তুমি বিক্রি হয়ে গেলে। তবু আমার অবাক লেগেছে, মাত্র 10,000 টাকার বিনিময়ে এত বড় মিথ্যে কথা বলা, এত বড় মানে চক্রান্তে জড়িয়ে পড়া, এগুলো তো আমরাও করতে চাইবো না। তো সে একটা কর্পোরেট এমপ্লয়ি হয়ে কি করে, আমার মতে ওটা যদি 10,000 টাকা না হয়ে $10,000 হতো বা 1 কোটি টাকা হতো তাহলে বেশি
আরো ভালো লাগতো। যাই হোক, এখন কাহিনীর জন্য ওটা মেনে নেওয়া যেতে পারে। এছাড়া আর কিছু সেরকম বলার নেই। এখানে একটা জিনিস লেখক বারবার বলেছে যে, যত আমি বারবার করে এটাকে পাল্টাই, মানে যেটা উপন্যাস আকারে কিশোর ভারতীতে প্রকাশিত হয়, সেটা লেখক আকারে তিনি পাল্টে দেন। তিনি নিজেই বলছেন যে প্রথম দুটোতে সেরকম ঘষা মাজা করেনি, অল্প বিস্তর করেছেন। তৃতীয় ও পঞ্চম অর্থাৎ তালের কালো কক্সবাজার আর জ্বলন্ত উপত্যকায় যোগমামা, এটাতেও কেমন কিছু সংশোধন করেনি। কিন্তু কুর্গেও কালোর খেলায় উপন্যাসটা তিনি নতুন করে লিখেছেন, কারণ তার পাঠক হিসাবে পড়তে গিয়ে নিজেই লেখার উপর বিতৃষ্ণ লিখেছিল এবং পরে ঘষা মেজা করেছেন। তো এটা আমার মতে খুব একটা খারাপ না। তবে হ্যাঁ, যারা অনেকেই আছেন পত্রিকা কিনে নেন যে ভাববেন আর তারপরে আর বই কিনতে হয় না, তাদের জন্য অবশ্যই বলছি যে বই কেনাটাই বেটার ভালো। কারণ বইতে অনেক সময় লেখকরা চেঞ্জ করেন, অনেক কিছু পরিবর্তন করেন, সংযোজন করেন। তো সেক্ষেত্রে বই কেনাটা বেশি ভালো। এর পেজ কোয়ালিটি অবশ্যই খুব সুন্দর। পত্রভারতীর যেটা প্রশংসনীয় সেটা আমি অবশ্যই প্রশংসা করবো, সেটা হচ্ছে পেজ কোয়ালিটি। এর দাম ৩২৫ টাকা, এবং আমার মতে যেটা যদি আনন্দের বই হতো, এটা ৫০০ টাকা কমে দাম তো হতো না। পত্রভারতীর পেজ কোয়ালিটি খুব ভালো দিচ্ছে, এবং এর যে বাঁধাই কোয়ালিটি সেটাও ভালো। বানান ভুল খুব একটা পত্রবাড়িতে হয় না। আর যেরকম ভাবে ওরা বেশ সুন্দর ব্লার দিয়ে এটাকে প্রকাশ করেছে, সেটাও আমি বলবো মানে খুবই সুন্দর লেগেছে আমার। তো যোগমামার রহস্য সমগ্র এই ছিল একটা আমার বেশ বিশ্লেষণ। আমি এর আগে কোনোদিন এত বড় করে বিশ্লেষণ করে করিনি। আজকে এই থেকেই শুধু ভাবছি বিশ্লেষণ করব। এর বাকি যে খণ্ডগুলো সেগুলোরও আমি রিভিউ করেছি। প্লিজ ওগুলোকে দেখুন। আর কি বলার আছে।